শহরের চেয়ে গ্রামে বেড়েছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। জ্বালানি সংকট উত্তরণে সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠন। ঢাকায় লোডশেডিং এর সিদ্ধান্ত। বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাতভর পাম্পে দীর্ঘ অপেক্ষা। ডিপো থেকে সরবরাহ বাড়লেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দ্রুতই উন্নতির আশা সংশ্লিষ্টদের। শাহবাগে ছাত্রদল শিবির হাতাহাতির ঘটনায় আহত কয়েকজন। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন। এই ধরনের নির্দিষ্ট এবং অশালীন ধরনের পোস্ট কোনো সাধারণ শিক্ষার্থী দ্বারা সম্ভব না। ওসির সামনে, পুলিশের সামনে, ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধনে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল। বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। আমরা বিপক্ষ হয়েছি কখন? আমাদের বিপক্ষ বানাইলে কখন? যখন ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান সংরক্ষিত নারী আসনের মনোনীতরা। উদাহরণ সৃষ্টির আশা প্রার্থীদের। জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, সেগুলোতে আমরা সচেষ্ট থাকব। যারা কাজ করতে চায়, এতদিন হয়তো সেই সুযোগটা পায় না, যেন কাজ করতে পারে নাই। প্রতিনিধিত্ব আর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। নারীর প্রতি সহিংসতা ইত্যাদি, এগুলো কিন্তু ওইসব দিয়ে তাদেরকে কথা বলতে শুনিনি। রানা প্লাজা ট্রাজেডির 13 বছরেও বিচার পায়নি ক্ষতিগ্রস্তরা। আদালতে সাক্ষী হাজির করতে না পারায় অনিশ্চয়তায় পড়েছে মামলার ভবিষ্যৎ। হামের চিকিৎসায় হিমশিম সারা দেশের হাসপাতালগুলো। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি। চাপ সামাল দিতে মেঝে আর বারান্দায় ভরসা। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন। আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে হবে। আমাদের অবস্থা একেবারে খারাপ। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। 3 সপ্তাহের জন্য বাড়ল লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরী সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। ফলে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে সব স্থানে। এসএসসি পরীক্ষা চলছে, এর মাঝেই তীব্র হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। উপায় না থাকায় মোমের আলোতেই চলছে পাঠদান। প্রচণ্ড গরমে কষ্ট হলেও ভালো ফলাফলের জন্য তীব্র গরমে চলছে পরীক্ষার প্রস্তুতি। এটি কুড়িগ্রামের একটি বসত ঘরের চিত্র, যেখানে দিনে 6 ঘন্টারও বেশি থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়েছে জনজীবনে। এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। রাতে খুব অল্প সময়ের জন্য বিদ্যুৎ দেখা দিলেও যাতে আমাদের পুরো সম্পূর্ণ পড়া কমপ্লিট হচ্ছে না। গরমের কারণে গা ঘামছে, ওই জন্য ভালো মতো পড়াশোনা করা যাচ্ছে না। এর মধ্যেই হাট বাজারগুলোতে কমে গেছে বিক্রি কিনে। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিকাজেও। বড় আবাদে সেচ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কৃষক। পানি দিতে পারবেন না, সারাদিন বসে আছি, কারেন্ট যায় আবার আইসে, এই সারাদিন মিলি 1.5 বিঘের মধ্যে আমার হয়তো 20 শতক মাটি গেলা ভিজুর ভাই। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। একই চিত্র মৌলভীবাজারে। মোবাইলের ক্ষীণ আলোতেই চলছে শিশুদের পড়াশোনা। এতে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান।
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শিশু থেকে সবার। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই, আমরা পড়তাম পারি না, সামনে আমরা পরীক্ষা। কারেন্ট নাই, আমি পড়তে পারি না, খুব বেশি গরম। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে নরসিংদীর শিল্প মিলগুলোতেও। দেশের 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই জেলা থেকে। বিদ্যুতের আসা যাওয়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। মজুরি পাওয়া নিয়ে শ্রমিকরাও উদ্বিগ্ন। এখন আমরা আগে যা বেতন পাইতাম তার অর্ধেক বেতন আমাদের আসছে, এতে করে আমাদের সংসার চালাতে সমস্যা হয়। আমরা বলতেই দিব শ্রমিক চলতে পারতো না, মাঝে টেকা দিব হয়তো মেলখানা চললে যা দিব। দৈনিক 1 কোটি গজ কাপড় তৈরি হয়। এখন বিদ্যুতের এই ঘাটতির কারণে 60-70 লাখ কাপড় হয়, এর বেশি হয় না। সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমাদের বিদ্যুতের জন্য নির্বিচ্ছিন্ন দেয়, আর সুতার দামটা যাতে ঊর্ধ্বগতি না হয়। বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ সরবরাহের এই সংকটময় পরিস্থিতিতে তাপস সরকার, যমুনা নিউজ। বিদ্যুৎ জ্বালানি সংকট উত্তরণে করণীয় ঠিক করতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি করল সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। স্পিকার জানান, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব। বিরোধী দলীয় নেতা সরকারের এই সিদ্ধান্তে সাধুবাদ জানান। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান, বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও কৃষির কথা চিন্তা করে 1 মে থেকে দেশের সার কারখানাগুলোয় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে এবং গ্রাম ও শহরে বৈষম্য কমাতে পরীক্ষামূলকভাবে ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় নিশ্চিত করা হবে তাও। জ্বালানি সরবরাহের অভাবে হয়তো বা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে, এই বিষয়টি সহনীয় মাত্রায় আনবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। সরবরাহ বৃদ্ধির পরেও তেল সংকটের রেশ পুরোপুরি কাটেনি। তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও অপেক্ষার চাপ এখনও বিদ্যমান। রাতে পাম্পগুলোতে দেখা যায় সরবরাহ বেশি থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ, ফলে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কিছুটা কমছে ভোগান্তি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ, ফুয়েল পাসে তেল সরবরাহে কিছুটা সময় লাগছে, এতে তেমন একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে না। এরই মধ্যে গ্রাহকদের চাহিদা কমতে শুরু করেছে, ফলে ধীরে ধীরে লাইনও ছোট হয়ে আসছে। পর্যাপ্ত মজুদ ও ধারাবাহিক সরবরাহ অব্যাহত থাকলে দ্রুতই সংকট কেটে যাবে বলে মনে করছেন তারা। ঢাকা এবং ঢাকার বাইরের ফিলিং স্টেশনগুলোর চিত্র আমরা জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা প্রথমেই যেতে চাই রাজধানীর তেজগাঁও এলাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, ডিপো থেকে তো তেল সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, এখন পাম্পগুলোর চিত্র কেমন? গ্রাহক ভোগান্তি কমেছে কিনা? যারা 5:30 বা 6টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করে এরই মধ্যে তাদের যে কাজে সে কাজে ফিরেছেন, তেমনই কিন্তু আমরা বক্তব্য এবং চিত্র দেখেছি। আছি ট্রাস্ট ফিলিং স্টেশন
তেজগাঁয়ের এই পাম্পটি তাদের যে সরবরাহ যতক্ষণ পর্যন্ত থাকে তারা ততক্ষণ পর্যন্তই জ্বালানি তেল সরবরাহ করে, তেমনটাই কিন্তু বলছে এখানকার চালকরা। তবে নতুন করে যে ঝামেলাটি হয়েছে, এই ট্রাস্ট ফিলিং স্টেশন গত 21 তারিখ থেকে তারা ফুয়েল পাসের মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করছে এবং সেই কারণে আসলে অনেক মোটরসাইকেল চালক যারা তারা কিন্তু এই ফুয়েল পাস ইনস্টল করে জ্বালানি তেল সংগ্রহ করার এই ঘোষণাটি সেটি না জানাতে তাৎক্ষণিকভাবে তারা ভোগান্তিতে পড়েছে। অনেকেই কিন্তু ফুয়েল পাস যাদের ফোন নেই এছাড়া এখানে লাইনে আছেন তারা বলছেন যে মোটামুটি এই যে ভোগান্তি কিছুটা কমে এসেছে, এখন আর দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে না এবং সেই কারণে কিছুটা স্বস্তির কথা কিন্তু তারা বলছেন। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত জ্বালানি আছে ততক্ষণ পর্যন্ত তারা ডিজেল পেট্রোল অকটেন তারা সরবরাহ করছেন এবং সেক্ষেত্রে তারা কোনো কার্পণ্য করছেন না এবং তারা বলছেন যে তাদেরও সরবরাহ ডিপো থেকে জ্বালানি সরবরাহ বেড়েছে এবং সেই কারণে তারা অনেক সময় ধরে জ্বালানি দিতে পারছেন। সেই কথাই কর্তৃপক্ষ কিন্তু আমাদের তেল সরবরাহ আরও যে পাম্পগুলো আছে সেগুলোতে এই সময়টাতে আসলে অধিকাংশ সময় বন্ধই থাকে এবং তাদের আমরা দেখছিলাম তেলের জন্য দীর্ঘ লাইন কিন্তু এখনো কাটেনি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী রইসুল ইসলাম ইমন আমাদের সঙ্গে যুক্ত আছেন পটুয়াখালীর বাউফল থেকে। রইসুল, কি অবস্থা বাউফলের? সেখানে জ্বালানি তেলের অবস্থা কেমন দেখছেন? সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন? বাউফল উপজেলা থেকে বলছেন, এখানে আসলে কোনো পেট্রোল পাম্প না থাকায় এখানকার যারা সুবিধাভোগীরা আছেন তারা আসলে সবসময় তেলের দোকান থেকে, কিন্তু সাম্প্রতিক সময়ে আসলে এই যে সারা দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে এরপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে বাউফল উপজেলাতে খুচরা দোকানগুলোতে 2 থেকে 1 লিটারের তেল দেওয়া হচ্ছে, তাও খুব সীমিত সময়ের জন্য। অধিকাংশ দোকান আসলে বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, এমনটাই অভিযোগ আসলে গ্রাহক বা সুবিধাভোগীদের। এবং সুবিধাভোগীরা যেটা বলছেন, এখানে প্রশাসন কিছু ঝটিকা অভিযান মাঝে মধ্যে পরিচালনা করলেও তেমন কোনো আসলে তৎপরতা তাদের নেই, যার কারণে এখানে তেলের দাম অনেক সময় 140 থেকে 200 টাকা কালোবাজারে রাখা হচ্ছে। তবে কিছু দোকান খোলা থাকার কারণে এখানকার যারা তেল সরবরাহকারী যারা আছেন, তেলের ব্যবসায়ী যারা আছেন, তারা বলছেন যে তারা ঠিকভাবে সরবরাহ পাচ্ছেন না দেখে তাদের আসলে বিতরণে কিছুটা সংকট দেখা যাচ্ছে। তবে এখানে যারা আসলে ভাড়ায় মোটরসাইকেল চালায়, বিভিন্ন জায়গায় ভাড়া মোটরসাইকেল চালায়, তারা আসলে বেশি সংকটে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কোটাটির বাউফল উপজেলাতে আমার কাছে ধন্যবাদ ইমন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। মতবিরোধ থেকে শুরু করে তার রূপ নেয় উত্তেজনায়, জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও ছড়ায় উত্তেজনা। বৃহস্পতিবার রাতের এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেসবুকে তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহবাগ থানা প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে যায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। থানার ভেতরে শুরু হয় তর্ক বিতর্ক, বাইরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ডাকসু নেতা মোসাদ্দেক ও এবি জুবায়ের সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান ডাকসু ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা শান্তিপূর্ণভাবে শাহবাগ থানায় প্রবেশ করছিল, ঠিক সেই সময় তাদের উপরে 8, 10, 15, 20 মিনিট ধরে এলোপাথারি হামলা চালানো হয় এবং তারা সেই হামলায় আহত হন এবং পরবর্তী সময়ে তাদেরকে আবদ্ধ করে একটি রুমে আবদ্ধ করে তাদের উপর হুমকি ধামকি প্রদান করা হয়। ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ তোলে সংশ্লিষ্ট পক্ষগুলো।
ডাকসু নেতাদের দাবি গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে ছাত্রদল। অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, ছাত্র শিবিরের গোপন তৎপরতা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করছে। এই ধরনের নিকৃষ্ট এবং অশালীন ধরনের পোস্ট কোনো সাধারণ শিক্ষার্থী দ্বারা সম্ভব না। তারা এখানে এসে উস্কানিমূলক কথাবার্তা করে পরিস্থিতি ঘোলা করেছে। এখানে কোনো ধরনের তাদের উপর কোনো হামলা হয়নি। একটা ভুয়া ফটোকার্ড যদি ছাত্রলীগ ছড়ায় সেটাকে কেন্দ্র করে থানায় গিয়ে মব করা, লিগ্যাল অ্যাপ্রোচে না গিয়ে বরং তার সহযোদ্ধা যারা গিয়েছিলেন সাথে সবার উপর অ্যাটাক করা হলো। মোসাদ্দিক জুবাই সহ আরও যারা গিয়েছিলেন সবার উপর আক্রমণ করা হলো। যে পুলিশ নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে সেই পুলিশের সামনে, সেই শাহবাগ থানায় ওসির সামনে, পুলিশের সামনে ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেধড়ক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসের একটা লজ্জাজনক অধ্যায়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাংবাদিকরাও। দোষীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। হামলায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। শাহবাগ থানায় সংঘর্ষের ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 48 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অধ্যাদেশ সংশোধন ও বাতিলের বিষয়ে বিশেষ কমিটিতে সম্মতি জানালেও পরে বিরোধিতা করেছে জামায়াত, এমন অভিযোগ সরকার দলীয় চিফ হুইপের। তার দাবি, সকলের মতামতের ভিত্তিতে অধ্যাদেশগুলো পরবর্তীতে বিল আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। কেবল রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিরোধী দল এমন আচরণ করছে বলে অভিযোগ তার। তবে এমন অভিযোগ নাকচ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। বলেন, বিশেষ কমিটিতেও আপত্তি জানিয়েছিল জামায়াত, সরকার সবখানে নিজেদের দখল রাখতে চাইছে বলে অভিযোগ তার। বিভিন্ন বিষয়ে 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 30 দিনের মধ্যে পাশ না হলে বাতিল হয়ে যায় অধ্যাদেশ। অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইনুস সরকারের জারি করা 98টি অধ্যাদেশকে সংসদ আইনি ভিত্তি দিয়েছে 91টি বিল পাশের মাধ্যমে। এর মধ্যে আছে স্থানীয় সরকার সংশোধন বিল, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন বিল, সরকারি কর্ম কমিশন বিলের মতো বিধান। মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে বিরোধী দল আপত্তি তুলছে সংশোধিত বিল ও বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে। সংসদে 15টি অধ্যাদেশ পাশ হয় সংশোধিত আকারে, যার একটি ব্যাংক রেজুলেশন। সংশোধনীতে বলা হয় 7.5% টাকা দিয়ে মালিকানা ফিরে পেতে পারবেন পুরনোরা। এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর নিয়েও সংসদে ব্যাপক সমালোচনা করেন বিরোধীরা। তাদের অভিযোগ, সংশোধনের ফলে ব্যাংক লুটেরারা সুযোগ পাবে, জাদুঘরে খবরদারি বাড়বে সরকারের। রাষ্ট্র মেরামতের কথাটা আনলেনি তারেক সাহেব, আমরা বিপক্ষে হইলাম কেমনে? আমরা বিপক্ষে হয়েছি কখন? আমাদের বিপক্ষে বানাইলে কখন? যখন মানে ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। দেন আমি এটা পছন্দ করলাম না, কলমটা আমি লিখলাম সেটা নোট অফ ডিসেন্ট। আমি আপনার সাথে একমত হইলাম না। জনগণের স্বার্থে সংশ্লিষ্ট এবং সবচেয়ে মজার বিষয় হলো, সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। এর দ্বারা প্রতীয়মান হয় সরকার কিছুটা সেই দিকেই হাঁটছে। বেশ কিছু বিষয়ে এগুলি সহ অনেকগুলি বিষয় কিন্তু আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি এবং নোট অফ ডিসেন্ট দিয়েছি। অন্তর্বর্তী সরকারের জারি করা বিচার বিভাগের 3টি এবং সংসদ সচিবালয় অধ্যাদেশ বাতিল করায় ক্ষোভ জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের। তাদের অভিযোগ, এতে বিচারপতি নিয়োগ ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সরকারি দল বলছে, দ্রুত জারি করা অধ্যাদেশ 4টি ছিল ত্রুটিপূর্ণ। তারা পরবর্তীতে নতুন বিল এনে এগুলো সংসদে পাশ করবেন। 133টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদেই তোলা হয়নি। সেগুলোর মধ্যে রয়েছে গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়গুলো। জুলাই সনদ নিয়ে আলাদা কোনো অধ্যাদেশ জারি করেনি অন্তর্বর্তী সরকার। জারি করা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যা সংবিধান সম্মত হয়নি বলে মনে করে বিএনপি। বিরোধীদের মতে ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে গণভোটের মতো অধ্যাদেশ উত্থাপন করা হয়নি। সরকার দলের চিফ হুইপের দাবি, সব অধ্যাদেশ নিয়েই আলোচনা হয়েছে সংসদীয় বিশেষ কমিটিতে, যেখানে এসব বিষয়ে সম্মতি ছিল বিরোধীদের। আপনি যদি মানতেন না তো 2 তারিখই বলতেন যে আমরা মানি না, এই রিপোর্ট আপনি দিলেন কেন? এখানে তো আমরা ঐক্যমত হইনি।
এখন আপনি মানলেন, কাগজে আছে, জাতি জানে না, জানানো সম্ভব হয় না, কিন্তু এই কথাটা তো মাঠে ওরা আসেন, ওরা মানলেন না, কিন্তু কথাটা তো ওনারাই নিজেরাই লিখছেন সবাই মিলে। যারা ছিলেন তাদের নাম বললাম বিরোধী দল থেকে, উপস্থিত তারা ঐকমতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেছেন। তাই সিদ্ধান্তটা এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করবে। আমাদের সাথে বিশেষ কমিটিতে সরকারি দলের কথা ছিল সকল অধ্যাদেশ পার্লামেন্টে উত্থাপিত হবে আবার, এবং সকল সদস্যই তার বক্তব্য পার্লামেন্টে উপস্থাপন করতে পারবে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে সকল অধ্যাদেশ এখানে উত্থাপন করা হয় নাই। উনি যেটা বলছেন, ওনার কথা উনি বলছেন, আমাদের বক্তব্য এটা ছিল না। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সংসদে সরকার ও বিরোধী দলের পারস্পরিক সৌহার্দ্য বজায় আছে বলে মনে করেন দুই পক্ষের সংসদ সদস্যরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপিকে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তারা বলছে সংঘাত এড়াতে দলটির উচিত হবে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার এগিয়ে নেওয়া। বৃহস্পতিবার আইসিজির ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনে এই কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে নতুন সরকারের প্রতি জনরায় থাকলেও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই সনদের 9টি গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বিএনপির দ্বিমত ছিল, যা ভবিষ্যতে আন্দোলনের বড় ইস্যু হতে পারে। এছাড়া পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে সংস্কারে ব্যর্থ হলে বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব ও ভারতের ভূমিকা নিয়েও আলোকপাত করা হয়। পূর্বাচল নতুন শহরে প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হবে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকের পর জানানো হয়, এর ফলে ডিএমপি ও ওয়াসার সেবার আওতায় আসবে পূর্বাচল। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের কিছু অংশ ঢাকা জেলায় যুক্ত হবে। এছাড়া সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করার খসড়া মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সংসদে বসবেন সংরক্ষিত আসনের 50 নারী সদস্য। প্রশ্ন উঠেছে, এবারও কি তারা সংসদে থাকবেন, সংখ্যার ভারসাম্য রক্ষায় নাকি সিদ্ধান্ত গ্রহণেও রাখবেন ভূমিকা? বিশ্লেষক রাশেদা কে চৌধুরীর বিশ্বাস, এবার অন্তত দলীয় গণ্ডির বাইরে গিয়ে কাজ করার সুযোগ পাবেন নারী সংসদ সদস্যরা। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে সংরক্ষিত আসনের মনোনীত প্রার্থীরা বলছেন, নারীর অধিকার, উন্নয়ন, বৈষম্য কমানো ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান তারা। দলীয় নেত্রী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রায় 900 জন সাক্ষাৎকার নেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর 36 আসনে রেইনবো বাংলাদেশ ধারণায় মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি, যেখানে সাবেক 10 জন সংসদ সদস্য, 4 জন সংখ্যালঘু প্রতিনিধি, সরাসরি ভোটে পরাজিত 3 জন প্রার্থী ও এক ঝাঁক ছাত্রদলের সাবেক ও বর্তমান নেত্রী মনোনীত হন। বিএনপির এই প্রার্থী তালিকায় রাজপথের সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হলেও অস্বস্তিও আছে দলে। রাজপথের পরিচিত সংসদে দক্ষ আসিয়া আশরাফি পাপিয়ার মতো নেত্রীরা বাদ পড়ায় হতবাক অনেকেই। এই মনোনয়ন প্রমাণ করছে যে আমি যে 80টা মামলার আসামি, এটা ত্যাগই না। আমি মাসের পর মাস জেল খাটছি, এটা কোনো ত্যাগ না। এটা ত্যাগ না বলেই তো স্বীকৃতি দেয়নি, এটা তোমার ত্যাগ না, অন্য কিছু ত্যাগ। তো সেই ত্যাগটা তো আমি জানি না, আমি শিখে আসিনি। যদিও সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের কার্যকারিতা নিয়ে সমালোচনার অন্ত নেই। যে উদ্দেশ্যে সংবিধানে সংরক্ষিত আসনের বিধান যুক্ত হয়, এখনো তার উদ্দেশ্য সাধিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারা তাদের দলের প্রতিনিধিত্ব করেছেন, তারা বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব করতে পারেননি, এবং নারী সমাজের যে হতাশার জায়গাগুলো, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি, এগুলো কিন্তু এইসব নিয়ে তাদেরকে কথা বলতে শুনিনি। কিন্তু কতটা প্রস্তুত বিএনপি বা জামায়াতের মনোনীত প্রার্থীরা? এবারও কি দলের আনুগত্য প্রকাশই হবে তাদের সংসদে কার্যসূচির মূল ভিত্তি? সেই সুযোগ আর নাই। প্রত্যেকে যার যার জায়গা থেকে অনেক দক্ষ এবং মেধা সম্পন্ন, যারা কাজ করতে চায়,
এতদিন হয়তো সেই সুযোগটা পায় না, যেন কাজ করতে পারে নাই। আমি মনে করি তারা এই যে 36 জন নারী যার যার এলাকায় একটা অবিস্মরণীয় ঘটনা ঘটাবে। বাংলাদেশের নারীরা যাতে স্বচ্ছন্দে তার কর্মস্থলে কাজ করতে পারে, তারা যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের ক্যাম্পাসে নির্বিঘ্নে নির্ভয়ে চলতে পারে, সেই জন্য আমাদের যে ভয়েস রেজটা করা দরকার সেটা আমরা করব এবং এটাকে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা চাপ প্রয়োগ করার জন্য যে কাজ বা যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা করব। আইন পরিবর্তন কিংবা সংশোধনে মতামত দেওয়া কিংবা জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, সেগুলোতে আমরা সচেষ্ট থাকব এবং আমাদেরকে ইতিমধ্যে কিছু ব্রিফিং করা হয়েছে। আমরা হয়তো সামনে আরও কিছু ওয়ার্কশপ পাবো। তো আমার মনে হয় যে আমরা আশানুরূপ কাজ করতে পারবো। দলীয় স্বার্থে শুধু বিতর্ক নয়, বরং এবারের সংসদকে ভবিষ্যতের জন্য উদাহরণ হিসেবে রাখতে চান তারা। বলছেন, নারী নিপীড়ন সহ সামাজিক অপরাধ বন্ধে সংসদে ঐক্যবদ্ধ থাকবেন সরকারি ও বিরোধী দলের নারী এমপিরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর নিহতদের স্মরণে ধসে পড়া ভবনটির সামনে অস্থায়ী শহীদ বেদিতে চলছে শ্রদ্ধা নিবেদন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, কোন কোন সংগঠন শ্রদ্ধা নিবেদন করছে, নিহতের স্বজনরাও এসেছে কিনা? মাফি, সকাল থেকে কিন্তু আমরা দেখছি রানা ট্র্যাজেডির যে পয়েন্টটিতে রয়েছে, অর্থাৎ রানা প্লাজা যে স্থানটিতে রয়েছে, সেই স্থানটির সামনে যে একটা অস্থায়ী বেদি, প্রতিবাদ প্রতিরোধ নামে যে অস্থায়ী শহীদ বেদি তৈরি করেছিলেন, সেই শহীদ বেদিতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন নিহত শ্রমিকদের স্বজন এবং আহত শ্রমিকরা। আমরা শুরু থেকে এখন পর্যন্ত দেখছি তারা তাদের শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু একের পর এক চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, ঢাকার শ্রমিক সংগঠন সকলকে কিন্তু আমরা এখানে দেখেছি, আহত অনেক শ্রমিককেই এখানে দেখেছি, তারা এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আরেকটি বিষয় জানা রেখে, শুধু যে দেশের শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এমনটি নয়, আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্র থেকে, বেশ কয়েকটি রাষ্ট্র থেকে কিন্তু আমরা দেখেছি যে শ্রমিক আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আর এখানে এসে তাদের যে আহত শ্রমিকরা এবং নিহত স্বজনরা যেটি বলছেন, তারা বলছেন যে দীর্ঘ 14 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত যে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু পূরণ করতে পারেনি কোনো সরকারই, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বলেন এবং তত্ত্বাবধায়ক সরকার বলেন, তারা এখন তাকিয়ে আছেন শুধুমাত্র এই নতুন সরকারের দিকে। তারা বলছেন যে এই সরকারের কাছে তাদের দাবি, তারা যেন সুষ্ঠু তদন্ত এবং নিপু, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। 13 বছর আগে আজকের এই দিনে ঘটে যায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। প্রাণ ঝরে হাজারেরও বেশি পোশাক শ্রমিকের। তবে অবহেলার হাজারো প্রাণ হত্যার বিচার এখনো অনিশ্চিত। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। এদিকে নিহতদের পরিবার, তাদের স্বজন ও স্বপ্ন হত্যার বিচার দাবি তাদের। অভিযুক্ত আসামি সোহেল রানার আইনজীবীও বলছেন, এই মামলার সুরাহা দেখতে চান তারাও। রাব্বি হোসেনের রিপোর্ট। সালের 24 এপ্রিল সকালবেলা কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন, গুরুতর আহত হয় কয়েক হাজার পোশাক শ্রমিক। এমন ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে উঠে বড় প্রশ্ন। নড়েচড়ে বসে গোটা বিশ্ব। যদিও সেই ঘটনার কেটে গেছে 13টি বছর, সেদিন সকালের ভয়াবহ স্মৃতি এখনো তাজা আহতদের কাছে। খেসাটা পইরে আমার জীবনযাপন চলতেছে, সারা জীবন আমার এটা পইরে থাকতে হবে। এই সিজদা দিয়ে কোনো নামাজ পড়তে পারি না। এই সরকার যেন আমাদের সুচিকিৎসা, আমাদের পুনর্বাসন আর রানা সহ বিল্ডিং মালিক সহ ওদেরকে বিচারে আওতায় আনে। রানা প্লাজা ধসের ঘটনায় হাজারো প্রাণ হত্যায় অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। 2015 সালে ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। বিচার শুরু হয় 2016-তে।
যদিও একের পর এক আসামি বিচার স্থগিত চেয়ে হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে থাকে 2022 সাল পর্যন্ত। পরে নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও শুরু হয় মামলার কার্যক্রম। এই ট্র্যাজেডিটাকে সারা ওয়ার্ল্ড যেভাবে রেকগনাইজ করেছে, যেভাবে অ্যাড্রেস করেছে, আমার মনে হয় বাংলাদেশ সরকারের সেই সময় তৎকালীন সময়ে একটা সদিচ্ছার অভাব ছিল এবং এইটাকে পুঁজি করে তারা রাজনৈতিক একটা ফায়দা হাসিল করেছে। সময় চলে গিয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না যে এটা দ্রুততার সাথে যাতে নিষ্পন্ন করা হয়। রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সাক্ষী করা হয় 594 জনকে, কিন্তু এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র 145 জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে উপস্থিত করতে বারবার আদেশ দিলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ 2024 সালের জানুয়ারিতে 6 মাসের মধ্যে মামলা শেষ করতে নির্দেশ দিলেও তাতেও কর্ণপাত করেনি সাক্ষী, পুলিশ কিংবা বিচারক কেউই। যারা ভিকটিমসের ফ্যামিলি ছিল এরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তাদের কাছে সমন পৌঁছানো, তাদের এখানে নিয়ে আসার যে বিষয়টা থাকে, অনেকেই আগ্রহী ছিলেন না এসে এখানে দেওয়ার জন্যে, সাক্ষী দেওয়ার জন্যে। অনেকেই আছেন যারা বিভিন্ন মাধ্যমে কম্পেনসেটেড হয়েছেন। সামনের যে কয়েকটা ডেটই আসুক না কেন, সেইখানে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো যারা ডিল করেছেন সেই সময়ে তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে আমরা মনে হয় যে খুব দ্রুততার সাথে খুব ভেরি সুন আমরা একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি। এদিকে মামলার একমাত্র গ্রেফতার আসামি সোহেল রানার আইনজীবী এখনও মনে করেন রানা নির্দোষ। বলেন অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাকে। এমন নৃশংস ঘটনার বিচার নিয়েও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। সে নির্দোষ এবং নিরপরাধ, কেননা মামলাটি এখনও বিচারাধীন। এখনও রানার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আনয়ন করতে পারে নাই। আর এই দীর্ঘ বিলম্ব, এইটা আমার কাছে মনে হয় এটা ন্যায় বিচার আমি রানা পাচ্ছি না। আগামী 30 এপ্রিল এই মামলায় ফের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। যদি রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে পারে তবেই মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। মুস্তাফিজের ফাইফারে নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে সিরিজ জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের। টাইগারদের দেয়া 266 রানের টার্গেটে 210 রানে থামে কিউইদের ইনিংস। অনবদ্য সেঞ্চুরির জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাজমুল শান্ত। আর 8 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন পেসার নাহিদ রানা। সাগরিকায় দিনের প্রথম 5 ওভারের খেলা দেখলে আপনি হয়তো কনফিউজড হতে পারেন খেলাটা কোথায় হচ্ছে, চট্টগ্রামে নাকি ওয়েলিংটনে। কারণ উইল ওরুরকের হালকা সুইং সামলাতে নাকাল হয়েছেন সাইফ হাসান, তানজিদ তামিম আর সৌম্য সরকার। ফলাফল 32 রানেই 3 উইকেট নেই বাংলাদেশের। এমন বিপর্যয়ে দলের ত্রাতা হয়ে আসেন নাজমুল শান্ত ও লিটন কুমার দাস। 4টি বাউন্ডারি আর 1টি ছক্কায় 70 বলে 50 তুলে নেন শান্ত, 71 বলে অর্ধশতক হাঁকান লিটন। তবে 76 রান করে জেডেন লেনক্সের স্পিনে বোল্ড হয়ে লিটন ফিরলে ভাঙে 160 রানের জুটি। কিন্তু ঠিকই সেঞ্চুরি তুলে নেন শান্ত। 9টি 4 আর 2টি ছক্কার মারে 114 বলে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজশাহীর এই ক্রিকেটার। তবে আর মাত্র 5 রান যোগ করার পরেই আউট হন শান্ত। 221 রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপর মিরাজের 22 আর হৃদয়ের অপরাজিত 33 রানের ইনিংসে 8 উইকেটে 265 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের শুরুটা ভালো হতে দেননি ইনজুরিতে প্রথম 2 ম্যাচ মিস করা মুস্তাফিজুর রহমান। 4 রান করা হেনরি নিকোলসকে ফেরান ফিস। তবে দ্বিতীয় উইকেটে উইল ইয়াংকে সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন আরেক ওপেনার নিক কেইলি। তবে 19 রান করা ইয়াংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইনফর্ম নাহিদ রানা। এরপর ল্যাথামকে মেহেদি মিরাজ, মোহাম্মদ আব্বাসকে শরীফুল আর ক্লার্কসনকে তুলে নেন চাপাই এক্সপ্রেস। এর মাঝে অবশ্য 59 রান করা কেইলিকে দারুণ স্লোয়ারে পরাস্ত করেন ফিস। শুধু তাই নয়, অতিথিদের লোয়ার অর্ডারকে সাফ করে মুস্তাফিজ তুলে নেন ক্যারিয়ারের 6ষ্ঠ ওয়ানডে ফাইফার। তবে ডিন ফক্সক্রফট শেষ উইকেটে ঝড় তুলে অতিমানবীয় কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মিরাজের স্পিনে পরাস্ত হয়ে 75 রানে এই ব্যাটার ফিরলেই 55 রানের জয় পায় বাংলাদেশ, যার ফলে 2-1 সিরিজ জিতে নিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ক্রিকেটের 3 পরাশক্তির বিপক্ষে টানা সিরিজ জয়। 2023 থেকে 25 সাল পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে যে ঢুকেছে বাংলাদেশ, এই 3 জয়ে পায়ের তলার মাটিটা শক্ত করেছে মিরাজের দল। 2027 বিশ্বকাপের আগে এই ভালো ফর্মের ধারাটা ধরে রাখা এখন খুব জরুরি টাইগারদের জন্য।
হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় সব জেলাতেই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি রয়েছে। তাই মেঝে ও বারান্দাতেও চলছে চিকিৎসা। সীমিত জনবল দিয়ে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হাম দেশজুড়ে সন্তানদের বাবা মায়ের কাছে এখন এক আতঙ্কের নাম। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। শিশু ওয়ার্ডগুলোয় তিল ধারণের জায়গাটুকুও নেই। প্রতিটি শয্যায় হামের উপসর্গ নিয়ে কাতরাচ্ছে অবুঝ শিশুরা। সেই সাথে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদেরও। আমার বাচ্চারা এই যে কোলে নিলে আমরা আমনে আমনে উঠে আসে, সব ঠোস উঠে গেছে। 2 দিন পর্যন্ত গায়ের থেকে পুরা শরীরে খালি ঠোস পড়ে যাইতেছে। জ্বরের সাথে কাশির সাথে হাম দেখা দিচ্ছে, মাথাও করতে পারে না, এরকম অসুস্থ। জ্বর, কাশ, বেহিয়াতন হাম হয়েছে। শয্যা নেই, তাই বাধ্য হয়ে মেঝে এমনকি বারান্দাতেও থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। সেখানেই চলছে তাদের চিকিৎসা। সরকারি হাসপাতালে বরাদ্দের ওষুধ অপ্রতুল হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। বিছানায় বসার কোনো সিট খালি নাই, নিচে ফ্লোরে বসে বাচ্চার চিকিৎসা করাইতেছি। অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনা। এখানে গ্যাস দিতে পারা যাচ্ছে না, বাচ্চাদের নিয়ে খুব অসুবিধা, ভোগান্তি হয়ে যাচ্ছে। এখানে সিট পাওয়া যাচ্ছে না। জ্বর মামা থার্মিটার নাই, আমার এটা বড় দুঃখ। আমার নিজের নিচ থেকে নামতেছে, বসার পর্যন্ত জায়গা নাই, এইরকম অবস্থা। প্রথম রাত আসছি আর আমরা ফ্লোরে শুধু একটা টারফাল বিষয়ে বসে রয়েছি, কোনো ফা মেলুম যে ওই জায়গা নাই। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীরাও চিকিৎসা নিতে যাচ্ছেন হামের উপসর্গ নিয়ে। আইসোলেশন সেন্টার সহ এসব রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন। আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে লাগছে। সো আমাদের অবস্থা একেবারে খারাপ। আগে আমরা দেখতাম ওয়ার্ডে শুধু হামের বাচ্চারাই আসতো, কিন্তু সাথে হচ্ছে এখন গর্ভবতী মা এবং বয়স্ক মানুষরাও আক্রান্ত হচ্ছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। হামের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সচেতন হতে বললেন চিকিৎসকরা। র্যাশ ওঠার পরে কমপক্ষে 1 সপ্তাহ সে বাসায় থাকে, কারণ একটা রোগী কমপক্ষে 20 জনকে ছড়াবে। আমরা চাই যাতে লোক সমাগমে না এসে বাসায় অবস্থান করুক, বারে বারে গা মুছার, পানি বেশি করে খাওয়ার, প্রস্রাব কতবার হয় গুনুক এবং শ্বাসকষ্ট হয় কিনা খেয়াল রাখো। সকলের সমন্বয়, সকলের সহযোগিতায় আমাদের অন্যান্য যে বিভাগগুলি আছে, যেমন এটার জন্য হিমশিম তো আমরা সবাই খাচ্ছি। এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তো ফেস করে আমরা এখন এগোচ্ছি আর কি। ইনশাল্লাহ সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। চলতি বছর হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 233 শিশুর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হামের সার্বিক পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিলুর রহমান পলাশ। দিন দিন কিন্তু হামের প্রকোপ বাড়ছে, তো চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? হাসপাতালে হাম রোগীর চাপ এখন কেমন? আসলে গাইবান্ধায় কিন্তু হামের প্রকোপ তেমনটি নেই, তবে গত 24 ঘন্টায় এই গাইবান্ধা জেনারেল হাসপাতালে 4 জন রোগী ভর্তি হয়েছেন এবং এই 4 জন রোগী তারা চিকিৎসা নিয়েছেন। এবং আপনাকে যদি আমি বলি যে গত এই হামের প্রকোপ থেকে যে আজ পর্যন্ত যে আমরা তথ্য পেয়েছি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে, সেটি হচ্ছে এ পর্যন্ত 150 জন সন্দেহভাজন হাম উপসর্গ রোগী নিয়ে কিন্তু জেলার জেনারেল হাসপাতাল এবং উপজেলা পর্যায়ের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু তারা চিকিৎসা সেবা নিয়েছেন। এবং এই হাম সন্দেহভাজন যে রোগী 105 জন, তাদের মধ্যে কিন্তু 57 জনের সিয়াম পরীক্ষা অর্থাৎ নমুনা পরীক্ষার জন্য কিন্তু তাদের উপসর্গের যে বিষয়টি সেটি কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। এবং জেলা সিভিল সার্জন যেটি জানিয়েছে যে এ পর্যন্ত কিন্তু জেলায় কোনো ধরনের হাম রোগী শনাক্ত হয়নি। এবং আপনাকে যদি আমি বলে রাখি যে হাম পরিস্থিতি মোকাবেলায় জেলা সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগের যে তৎপরতা, সেটি হচ্ছে যে এই টিকাদান কর্মসূচি যেটা চলছে সেটি কিন্তু গাইবান্ধার সদর উপজেলার সাদুল্লাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ সহ জেলার যে 7টি উপজেলা রয়েছে এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কিন্তু 2000-এর মতো অস্থায়ী টিকাদান ক্যাম্প করা হয়েছে। যে টিকাদান ক্যাম্পের মধ্যে এই জেলার প্রায় 2,80,000 শিশুকে অর্থাৎ 6 থেকে 1 বছর বয়সী 5 বছর বয়সী যে শিশু রয়েছে তাদেরকে কিন্তু টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এবং প্রতিদিনই কিন্তু স্বাস্থ্য বিভাগের যে তদারকি তৎপরতা সেটি কিন্তু আসলে অব্যাহত আছে। সবকিছু মিলেই বলা চলে যে গাইবান্ধা হামের পরিস্থিতি প্রকোপ আকার ধারণ করেনি এবং স্বাস্থ্য বিভাগের যে প্রচেষ্টা, তাদের যে শনাক্ত করার যে বিষয়টি সেটিও আসলে যেমন করছেন এবং চিকিৎসা সেবাও কিন্তু আসলে দিয়ে আসছেন।
ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। রাজধানীর উত্তরায় একটি বারে অভিযান চালিয়ে অন্তত 140 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উত্তরা 12 নম্বর সেক্টরের কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বারে এই অভিযান চালানো হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বারটি অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের সময় মদ্যপান করা ব্যক্তিদের লাইসেন্স যাচাই করা হয়। যথাযথ লাইসেন্স থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। বাকিদের আটক করে নিয়ে যাওয়া হয় আশপাশের থানায়। পুলিশ কর্মকর্তারা বলেন, সামনের দিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মান্য করা হবে। 3 সপ্তাহের জন্য বাড়ল লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এই ঘোষণা। হোয়াইট হাউসে লেবানিজ ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠকের ভিত্তিতে নেওয়া হয়েছে সিদ্ধান্তটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনে বৈঠক করতে পারেন লেবানিজ ও ইসরায়েলি প্রেসিডেন্ট, এমনটা প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের। এদিকে যুদ্ধবিরতি বজায় থাকলেও তা উপেক্ষা করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলার ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। টার্গেট করা হয় হিজবুল্লাহর একাধিক সামরিক স্থাপনা ও রকেট লঞ্চার। কমপক্ষে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। গেল সপ্তাহে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয় লেবানন ও ইসরায়েলের মধ্যে। মধ্যপ্রাচ্যের কাছাকাছি পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে নৌযানটি। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরই মধ্যে বিমানবাহী রণতরীটি সেন্ট কমের অপারেশন এরিয়ায় অবস্থান করছে বলে জানানো হয়। তবে মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত অন্যান্য যুদ্ধজাহাজ ও রণতরীর সাথে নৌযানটি যুক্ত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে মেরামতজনিত কারণে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়া বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডের পরিবর্তে মোতায়েন করা হচ্ছে রণতরী জর্জ H.W. বুশ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনাকে ঘিরে অনিশ্চয়তায় চরম ভোগান্তিতে পড়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ। রাজধানীর ইসলামাবাদে গত কয়েকদিন ধরে জারি রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। গণপরিবহন বন্ধ থাকায় চলাচলেও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কার্যত স্থবির হয়ে পড়া শহরে প্রবেশ ও বের হওয়ার পথও প্রায় বন্ধ। চারদিক থমথমে, নিশ্ছিদ্র নিরাপত্তায় বেষ্টিত গোটা শহর। ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার দোলাচলে গেল কয়েকদিন ধরেই এমন অবস্থা ইসলামাবাদের। বৃহস্পতিবার ভোর থেকে আরও জোরদার করা হয় শহরের সুরক্ষা ব্যবস্থা। উচ্চ নিরাপত্তা বেষ্টিত রেড জোন এলাকা জুড়ে মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। বন্ধ করে দেয়া হয় গুরুত্বপূর্ণ সরকারি এলাকায় প্রবেশের সড়কগুলো। ব্যস্ত রাস্তাগুলোয় টহল দিতে থাকে সামরিক যানবাহন। সম্ভাব্য বৈঠকের স্থান সেরেনা হোটেল পরিণত হয়েছে রীতিমতো কঠোর ঘেরাটোপে। এমন কড়াকড়িতে বিপাকে রাজধানীবাসী। ছন্দপতন হয়েছে স্বাভাবিক জীবনযাপনে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে অনেকে। গণপরিবহন সংকটে ভোগান্তিতে লাখো মানুষ। সব দোকানপাট বন্ধ, মানুষ কাজকর্ম না করে বসে আছে। তাই আমাদের অনুরোধ, তারা যেন আলোচনায় বসে। পাকিস্তান যেন সাধারণ মানুষের প্রতি দয়া দেখায়। মূল্যস্ফীতির কারণে মানুষ খুব দুশ্চিন্তায় আছে। এখন ট্রাম্প বলছে তিনি পাকিস্তানে আসবেন, ইরান বলছে তাদের প্রেসিডেন্টও পাকিস্তানে আসবেন। আমি চাই দ্রুত আলোচনা হোক। তারা পাকিস্তানে না আসা পর্যন্ত গরিব মানুষ না খেয়ে থাকবে। তাদের কোনো ব্যবসা নেই, কাজ নেই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলা হলেও চলমান পরিস্থিতিতে ক্ষুব্ধ খোদ পাকিস্তানের সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনও কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ইসলামাবাদ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইরানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন প্রচলিত যুদ্ধেই নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে তেহরানের সামরিক সক্ষমতাকে, তাই প্রয়োজন পড়বে না পরমাণু অস্ত্রের। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। না, আমি তা করব না। আমাদের এর দরকার নেই। প্রয়োজনই বা কেন করবে? কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব যখন এটা ছাড়াই খুবই প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি? পারমাণবিক অস্ত্র কাউকেই ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।